ওয়েলকাম টু মাই চ্যানেল এনলাইট হিস্ট্রি। আজকে আলোচনা করব ত্রিপুরাতে মাণিক্য রাজবংশের কিভাবে সূত্রপাত হলো। জানেন কি ত্রিপুরায় প্রথম মাণিক্য রাজা কে ছিলেন? কিভাবে ত্রিপুরাতে মাণিক্য রাজবংশের সূত্রপাত হলো এবং কি ছিল এই ঐতিহাসিক পটভূমি যেখানে মাণিক্য রাজবংশের সূত্রপাত হয়েছে? কে ছিলেন সেই মাণিক্য রাজবংশের প্রতিষ্ঠাতা? বাংলার সঙ্গে তখন ত্রিপুরার কি হয়েছিল এবং বাংলা আর ত্রিপুরার মধ্যে কি সম্পর্ক যেখানে মাণিক্য রাজবংশের সূত্রপাত হয়েছে? কি সময়কাল ছিল? রাজমালা তথ্য কি ছিল? মাণিক্য রাজবংশের আগে কারা শাসন করত? এই প্রত্যেকটা বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। রাজমালা ত্রিপুরা রাজ্যের মাণিক্য রাজাদের ইতিহাস। রাজমালার সূত্রে জানা যায় যে চন্দ্রবংশীয় রাজা যযাতি তার পুত্র দুহকে কিরাত দেশে রাজা করে পাঠিয়েছিলেন। পরবর্তীকালে এই বংশে ত্রিপুর নামক রাজার জন্ম হয়। ত্রিপুর নাম থেকে রাজ্যের নাম হয় ত্রিপুরা। কথিত আছে রাজা ত্রিপুর ছিলেন দ্রাপর যুগের শেষ ভাগের এবং যুধিষ্ঠিরের রাজস্বীয় যজ্ঞে তিনি উপস্থিত ছিলেন। তবে এইসব কাহিনী যে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ না বা এর ঐতিহাসিক কোনো মূল্য নেই তা বলাই বাহুল্য। ত্রিপুরের পরবর্তী 93 জন রাজার পরপর শাসন করেন এবং তারপর আসে ছেমতুমফা। ছেমতুমফা রাজার নাম পাওয়া যায়। গৌড়েশ্বর ছিলেন ওই সময়, অর্থাৎ বাংলাকে ওই সময় গৌড় বলা হতো। গৌড়েশ্বর ছিলেন মুসলমান শাসক। এই কারণে ঐতিহাসিক ডক্টর রমেশচন্দ্র মজুমদার ত্রিপুরার রাজা ছেমতুমফা এর শাসনকাল থেকে ত্রিপুরার ঐতিহাসিক যুগের আরম্ভ বলে মনে করেন। তাহলে এখানে একটা জিনিস পরিষ্কার যে বাংলায় মুসলমান শাসন যখন ছিল তখন ত্রিপুরাতে ঐতিহাসিকভাবে ত্রিপুর রাজবংশের রাজারা অর্থাৎ ছেমতুমফা শাসন শুরু করেন। প্রসঙ্গক্রমে বলা যেতে পারে যে বাংলায় মুসলমান সুলতান গিয়াসউদ্দিন ইলদিজ 1212 থেকে 1227 পর্যন্ত শাসন করেন। পূর্ববঙ্গ ও কামরূপ আক্রমণ করেছিলেন, কিন্তু দিল্লিতে তখন শাসক ছিলেন তুর্কি বংশের শাসক, শ্রেষ্ঠ শাসক যাকে বলা হয় সুলতান ইলতুৎমিশ। গিয়াসউদ্দিন ইলদিজ শাহকে দমন করে লখনৌ রাজ্য জয় করার জন্য তিনি যুদ্ধযাত্রা করেন। ইলতুৎমিশ বিহার থেকে লখনৌতির দিকে রওনা হলে গিয়াসউদ্দিন তাকে বাধা দেওয়ার জন্য এক নৌবাহিনী পাঠান, কিন্তু শেষ পর্যন্ত ভয় পেয়ে দিল্লির সুলতানের সঙ্গে অনেক অর্থ, হাতি এবং দিল্লির সুলতানের নামে মুদ্রা উৎকীর্ণ করে খুতবা পাঠ করতে সম্মত হন এবং সন্ধি স্বাক্ষর করেন। কিন্তু দিল্লির সুলতানের প্রত্যাবর্তনের অল্পকাল পরেই গিয়াসউদ্দিন দ্বারা বিহারের শাসনকর্তা, যে শাসনকর্তার নাম ছিল ইজউদ্দিন জানা, যাকে দিল্লির সুলতান নিযুক্ত করেছিলেন, তাকে পরাজিত ও বিতাড়িত করেন। এরপর ইলতুৎমিশের পুত্র নাসিরউদ্দিন মামুদ লখনৌতি আক্রমণ করেন। এই সময় গিয়াসউদ্দিন পূর্ববঙ্গ এবং কামরূপ জয় করার জন্য যুদ্ধযাত্রা করেছিলেন। সুতরাং নাসিরউদ্দিন অনায়াসে লখনৌতি অধিকার করে ফেলেন। গিয়াসউদ্দিন এই সংবাদ পেয়ে ফিরে আসেন এবং নাসিরউদ্দিনের সঙ্গে যুদ্ধ করেন, কিন্তু এই যুদ্ধে তিনি নাসিরউদ্দিনের কাছে পরাজিত হন এবং তার সমগ্র পারিষদ সবাই বন্দী হয়। পরিশেষে গিয়াসউদ্দিনকে হত্যা করা হয়। ঐতিহাসিকদের মতে সম্ভবত এই ঘটনাটি পরবর্তীকালে কোনো গৌড় অধিপতির ত্রিপুরা আক্রমণ ও পরাজয় রূপে বর্ণিত হয়েছে। রাজমালা থেকে জানা যায় যে ছেমতুমফা তার প্রপৌত্র ডাঙ্গরফার 18টি পুত্র ছিল এবং সব ছোট ছেলে অর্থাৎ সর্বকনিষ্ঠ রত্নফা গৌড়ের রাজদরবারে কিছুদিনের জন্য অবস্থান করেন এবং গৌড়েশ্বরের সৈন্যের সহায়তায় ত্রিপুরার রাজ সিংহাসন লাভ করেন। গবেষকদের মতে উল্লিখিত গৌড়েশ্বর নিঃসন্দেহে বার্বক শাহ
বার্বক শাহর শাসনকাল ছিল 1455 থেকে 1476 সাল পর্যন্ত। রত্নফা বিনিময়ে গৌড়েশ্বরকে একটি বহুমূল্য রত্ন উপহার দেন। গৌড়েশ্বর খুশি হয়ে রত্নফাকে মাণিক্য উপাধি দেন। এতকাল ত্রিপুরার রাজাগণ নামের শেষে ফা উপাধি ব্যবহার করতেন। স্থানীয় ভাষায় ফা এর অর্থ পিতা। অতঃপর ফা এর পরিবর্তে ত্রিপুরার রাজাদের নামের শেষে মাণিক্য ব্যবহৃত হতে থাকে। সুতরাং রত্নফা মাণিক্য নামে পরিচিত হন এবং তার নাম হয় রত্নমাণিক্য। তাহলে আমরা এখানে একটা সমাধান পেয়ে গেলাম, সেটা হচ্ছে ফা থেকে মাণিক্য কি করে আসলো। তবে এইখানে আরেকটা জিনিস বিশেষ উল্লেখযোগ্য হচ্ছে যে রাজমালা এই কাহিনী সত্য বলে মনে হয় না, কারণ রাজা ধর্মমাণিক্য যে রত্নমাণিক্যের পূর্ববর্তী তা মুদ্রার সাক্ষ্য থেকে জানা যায়। সুতরাং রত্নমাণিক্য যে সর্বপ্রথম মাণিক্য উপাধি গ্রহণ করেন এই উক্তি সত্য নয়। এই ক্ষেত্রে যথেষ্ট সন্দেহ রয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, ত্রিপুরার একটি বড় অংশ পূর্ববঙ্গ এবং সমতটের বিভিন্ন পরাক্রমশালী রাজবংশের অধীন ছিল। এইসব রাজবংশের অনেকেই তাদের রাজধানী স্থাপন করেছিলেন ত্রিপুরা অঞ্চলে। এদের অনেকেই বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন এবং এই সময় বৌদ্ধ ধর্মের প্রভাব ত্রিপুরাতে পরিলক্ষিত হয়। দক্ষিণ ত্রিপুরা এবং বিশেষ করে পিলাক অঞ্চলে বৌদ্ধ সংস্কৃতির যে মূল্যবান সাংস্কৃতিক কেন্দ্র গড়ে উঠেছে তা সেখানকার প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলি থেকে জানা যায়। আশ্চর্যের বিষয় হলো এই যে ওই সময় কোনো লিপি বা মুদ্রায় ত্রিপুরার নাম পাওয়া যায় না। সুতরাং প্রাচীনকালে কোনো লিপি বা মুদ্রায় ত্রিপুরা নামটি না থাকায় গবেষকরা একমত ত্রিপুরা রাজ্যের পূর্ব অবস্থান ছিল বর্তমান আসামের কাছাড় সংলগ্ন অঞ্চলে। দেববংশের রাজারা দুর্বল হয়ে যাওয়ার ফলে ত্রিপুরা উপজাতির দলপতি ফা উপাধিধারী রাজারা ত্রিপুরার পার্বত্য অঞ্চলে সুসংবদ্ধ রাজ্য গড়ে তোলেন এবং ধীরে ধীরে হিন্দু ধর্ম সংস্কৃতির দ্বারা প্রভাবিত হয়ে উভয়ের মধ্যে একাত্ম গড়ে ওঠে। আর এখানে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে ফা নামক শাসক বা ফা উপাধিধারী শাসক কিন্তু ওই সময় একটা লম্বা লিস্ট আছে আসামের সুকাফা থেকে শুরু করে সুকলেং মুংফা, সুহুং মুংফা বা বিভিন্ন ফা উপাধিধারী শাসকরা এখানে শাসন করেছেন, সেটা হচ্ছে আসাম। তো এর সঙ্গে একটা যুগসূত্র অবশ্যই রয়েছে এবং ত্রিপুর দেশের কথা লেখো বা ত্রিপুরা বুরঞ্জিতেও এর উল্লেখ রয়েছে। ত্রিপুরী দলপতি পূর্বে ফা উপাধির পরিবর্তে মাণিক্য উপাধি গ্রহণ করেন এবং তাদের উপজাতি সম্প্রদায়ের নাম অনুসারে নবপ্রতিষ্ঠিত রাজ্যটি ত্রিপুরা রাজ্য নামে পরিচিতি লাভ করে। উইলিয়াম হান্টার তার স্ট্যাটিস্টিক্যাল অ্যাকাউন্ট অফ বেঙ্গলে বলেছেন, ত্রিপুরা তিব্বতী বর্মীয় গোষ্ঠীভুক্ত। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে ভাষাগত দিক থেকে তিপ্রা জাতি বড় জাতিভুক্ত। প্রাচীনকালে এই বড় জাতি ভারতের সমগ্র পূর্বাঞ্চলে বসবাস করত। এদের বলা হতো কিরাত। জাতিতত্ত্বের দিক থেকে তিপ্রা, কাছাড়ি, মেচ, কোচ, গারো প্রভৃতি সমগোত্রীয়। অন্যদিকে মেজর ফিশার কাছাড়ি জাতিদ্বয়ের ভাষা, অবয়ব, আচার আচরণ পর্যবেক্ষণ করে এই সিদ্ধান্তে পৌঁছান যে তিপ্রা ও কাছাড়িরা একই বংশোদ্ভূত। 1896 খ্রিস্টাব্দে কৈলাসচন্দ্র সিংহ একটা তথ্য দেন। তার মতে ব্রহ্মদেশের উত্তর ভাগে শায়ন বংশীয় রাজাদের একটি শাখা কামরূপের পূর্বাংশে একটি স্বতন্ত্র রাজ্য স্থাপন করেছিল। এই রাজবংশের জ্যেষ্ঠ পুত্র হেড়ম্ব ফা কাছাড় রাজ্যের স্বাধীন রাজ্য স্থাপন করেন। অন্যদিকে কনিষ্ঠ পুত্র কাছাড়ের উত্তরাঞ্চলে দ্বিতীয় রাজ্য স্থাপন করেছিলেন। উল্লেখ্য, এই দ্বিতীয় রাজ্যটি বর্তমান ত্রিপুরা রাজ্যের, এই ক্ষেত্রে কোনো সন্দেহ নেই। তাহলে
ত্রিপুরার মাণিক্য রাজবংশ এবং আসামের সঙ্গে কাছাড়ের সঙ্গে বাংলাদেশের সঙ্গে কি কি ঐতিহাসিক যোগসূত্র রয়েছে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই ভালো লাগলে একটা গঠনমূলক কমেন্ট করবেন, এতে আমার উৎসাহ বৃদ্ধি পাবে। নমস্কার, সবাই ভালো থাকবেন।